কোচ সংকটে বাংলাদেশ রেলওয়ে ৫,০০০-এর চাহিদার বিপরীতে চলছে মাত্র ২,৫০০। উপচে পড়া ভিড়ে যাত্রী ভোগান্তি চরমে। সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা। পণ্যের আধিক্যে ফিকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন। গুটি কয়েক বিদেশি প্রতিষ্ঠান থাকলেও নেই বৈচিত্র্য। মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা দর্শনার্থীর। সময় সংবাদে সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। চাহিদা ৫,০০০ হলেও মাত্র ২,৫০০ কোচ নিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবা। ফলে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়ে যেন ভোগান্তির শেষ নেই। শুধু তাই নয়, কোচ না থাকায় নতুন রুটগুলোতে চালানো যাচ্ছে না ট্রেন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে দেখা দিয়েছে সংকট। দ্রুত কোচ কেনার উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা তাদের। তবে রেল বলছে ২০০টি কোচ কেনার প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাদ ভর্তি যাত্রী নিয়ে বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে চট্টলা এক্সপ্রেস। এখানকার প্ল্যাটফর্ম আগে থেকেই যাত্রী ঠাসা। ট্রেন ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় যুদ্ধ। দরজা জানালা দিয়ে যেভাবে পারছেন ভেতরে ঢোকার প্রাণান্তকর চেষ্টা। ট্রেনের ভেতর যেন তিল ধারণের ঠাঁই নেই। একজনের কাঁধে অন্যজন ঝুলেও দাঁড়ানোর জায়গা নেই সেখানে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন যাত্রীরা, ভিড় সেখানেও। ঝুঁকি তো অবশ্যই, ঝুঁকি আছে না, এছাড়া তো উপায় নাই, যাইতে তো হইব। প্রচুর ভিড়, প্রচুর, যেটা প্রকাশ করা যায় না। যে অবস্থা, টিকিট কাটতে ওঠা অসম্ভব। রেলপথের নিয়মিত যাত্রীরা বলছেন, লোকাল মেইল আর কমিউটার ট্রেনের এমন দৃশ্য নিত্যদিনের। এসব রুটের ট্রেনগুলোতে কোচের সংখ্যা বৃদ্ধি কিংবা ট্রেন বাড়ানোর দাবি তাদের। হয়তো কোচ বাড়াইতে হবে, নাহলে ট্রেন বাড়াইতে হবে। বগির সংখ্যা বাড়ানো দরকার, ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। রেলওয়ের তথ্য বলছে, বর্তমানে ৫,০০০ কোচের চাহিদা রয়েছে আর ট্রেন চলছে মাত্র ২,৫০০ কোচ নিয়ে। আর এজন্য নতুন রুটেও চালানো যাচ্ছে না কাঙ্ক্ষিত ট্রেন। যাত্রীদের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। নতুন আমাদের যদি অধিক কোচ থাকতো তাহলে আমরা ঢাকা, খুলনা, ঢাকার আসে বিভিন্ন রুটে আমাদের ঢাকা ওই নতুন রুটগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর গাড়ি চালানো যেত, অনেক রুটে যাত্রীদের সুবিধা হতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ঘোড়ার আগে গাড়ি কেনার মতো অবস্থা রেলের। কোচ ইঞ্জিন না কিনেই বাড়ানো হয়েছে রেল লাইন। এতে আরও লোকসান বাড়ার আশঙ্কা তাদের। প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু ট্রেন চলাচলের জন্য করণীয়গুলি আমি করিনি। এটা একটা অপরাধ, অমার্জনীয় অপরাধ হয়ে গেছে আমি বলবো। এই প্রতিষ্ঠান কিন্তু পরিচালনার ক্ষেত্রে এবং লোন ফেরত দেওয়ার ক্ষেত্রে এটা একটা দেউলিয়া প্রতিষ্ঠান হয়ে যেতে পারে আর কি। রেলওয়ে মহাপরিচালক বলছেন, ইতোমধ্যে নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প। এবছরই ২০০ কোচ কেনার পরিকল্পনা তাদের। ৩৫টা কোচের এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা আগামী জুনের মধ্যে আসবে আশা করা যায়। ব্রডগেজ প্রায় ২০০ কোচ, এটা ইন্ডিয়া থেকে আসার যে চুক্তি হয়েছে, সেটাও আগামী ৬ মাস থেকে আসা শুরু করবে। রেলবহরে যুক্ত থাকা কোচের ৬০% মেয়াদ উত্তীর্ণ। গত ১৪ বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। এরপরও ট্রেনের ভেতর একটু জায়গা পেতে এমন যুদ্ধে নামতে হয় যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে এমন বেহাল দশা রেলের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে ২ জোড়া ট্রেন। একটি প্রবাল এক্সপ্রেস, অপরটি সৈকত এক্সপ্রেস। ৪ ক্যাটাগরি টিকেটে সর্বোচ্চ ভাড়া ৩৪০ টাকা এবং সর্বনিম্ন ১৮৫ টাকা। কক্সবাজার চট্টগ্রাম রুটে স্থায়ী ট্রেন পেয়ে খুশি যাত্রীরা। আর স্টেশন কর্তৃপক্ষ বলছে, এই রুটে যাত্রী চাহিদা তুঙ্গে। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার চট্টগ্রাম রেলপথে ২০২৩ সালের নভেম্বরে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে ঢাকা কক্সবাজার রুটে নিয়মিত ২টি ট্রেন চলাচল শুরু করে, কিন্তু ১ বছরের বেশি সময় পার হলেও চট্টগ্রাম কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চললেও নিয়মিত ট্রেনের দাবিতে সরব ছিল এই রুটের যাত্রীরা। অবশেষে চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা পাচ্ছেন নিয়মিত ২ জোড়া ট্রেন। ১ ফেব্রুয়ারি থেকে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস, এই দুটি ট্রেন নিয়মিত চলাচল করবে। এরই মধ্যে স্টেশনগুলোতে হচ্ছে টিকিট বিক্রিও। প্রতিদিনই কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করছেন এই রুটের যাত্রীরা। আর চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চলাচলের দাবি বাস্তবায়ন হওয়ায় খুশি এই অঞ্চলের মানুষজন। আলহামদুলিল্লাহ টিকিট হাতে পাইছি, তো ভালো লাগতেছে। প্রতিদিন 2বার ট্রেন আসতে যাচ্ছে, এটা আমাদের একটা দাবি ছিল, এটা পূরণ হয়েছে।
4 ক্যাটাগরির টিকিটে ভাড়া সর্বনিম্ন 185 টাকা আর সর্বোচ্চ 340 টাকা। আর এই রুটে যাত্রী চাহিদা তুঙ্গে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। 1 তারিখে টিকিট সবগুলো বিক্রি হয়ে গেছে, যাত্রীর প্রচুর চাহিদা আছে। এখনো পর্যন্ত আমাদেরকে তো ঠিকাদার কোম্পানি এগুলো তো পরিপূর্ণভাবে বুঝাই দেয় নাই, সেই হিসাবে আমরাও কাজ করতেছি, ওনারাও সেবার মান দেওয়ার জন্য ওনারাও সম্পূর্ণ চেষ্টা করতেছি। চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন চালুর দাবি ব্যবসায়ীদের। মানুষের পাশাপাশি মালামালও যাতে যেতে পারে, পণ্য পরিবহন যাতে হতে পারে, এই জিনিসটা খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করব। 16টি বগি নিয়ে 743 আসনের এই দুটি ট্রেন সোমবার ছাড়া চলবে সপ্তাহে 6 দিন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হত্যা চেষ্টা মামলায় ঢাকার সিজিএম কোর্টে আত্মসমর্পণ করবেন চিত্রনায়িকা পরিমণি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। আসিফ। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এইমাত্র চিত্রনায়িকা পরিমণি আত্মসমর্পণের উদ্দেশ্যে এসে হাজির হয়েছেন। এটি মূলত ব্যবসায়ী নাসির উদ্দিন আহমদ পরিমণি এবং তার সহযোগী জিমির বিরুদ্ধে একটি মারধর এবং হত্যার হুমকির অভিযোগে মামলাটি করেছিলেন, যে মামলাটি মূলত করা হয়েছিল 2022 সালে। পরবর্তীতে 2023 সালে পিবিআই এই মামলার প্রেক্ষিতে চার্জশিট আদালতে জমা দিলে আদালত পরিমণিকে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু গতকাল এই মামলার যখন অভিযোগ গঠন শুনানির তারিখ ছিল, সেই মুহূর্তে পরিমণি আদালতে উপস্থিত না হওয়ার প্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে এইমাত্র পরিমণি আদালতে এসে উপস্থিত হয়েছেন এবং তার আইনজীবীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তিনি আজকে আত্মসমর্পণ করে এই মামলার প্রেক্ষিতে তিনি জামিন আবেদন করবেন। একটু ঘটনাটা জানিয়ে রাখি যে 2021 সালের 8 জুন সাভারের বোট ক্লাবে পরিমণি সেখানে তার ব্যক্তিগত কাজে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তখন ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদের যেই অভিযোগ ছিল, তিনি অভিযোগ করেছিলেন যে পরিমণি এবং তার সহযোগী সেখানে মদ্যপান করেছিলেন এবং সেই মদের কাচের গ্লাস দিয়ে নাসির উদ্দিন আহমদকে তিনি আঘাত করেছিলেন। পরবর্তীতে এর প্রেক্ষিতে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হলে পিবিআইয়ের তদন্তে নাসির উদ্দিন আহমদের করা অভিযোগের সত্যতা তারা পেয়েছিলেন এবং পিবিআইয়ের তদন্তে বলা হয়েছিল যে পরিমণি নাসির উদ্দিন আহমদের বুকে এবং মাথায় সে গ্লাস দিয়ে আঘাত করেছিলেন, যাতে নাসির উদ্দিন আহমদ আহত হয়েছিলেন। যদিও এই একই ঘটনার প্রেক্ষিতে পরিমণি সে 2021 সালেই নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে অবশ্য পরিমণি বলেছিলেন যে নাসির উদ্দিন আহমদ তাকে মারধর করেছিলেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। এবং যখন এই ঘটনাটি ঘটে সেই মুহূর্তে আমরা বোট ক্লাবের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজেও দেখতে পেয়েছিলাম যে পরিমণিকে আহত অবস্থায় জিমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তো পরিমণির যেই মামলাটি ছিল সেই মামলাটি এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে, কিন্তু নাসির উদ্দিন আহমেদের যেই মামলাটি সেটার প্রেক্ষিতে আজ পরিমণি আত্মসমর্পণ করে জামিন আবেদনের জন্য আদালতে এসে উপস্থিত হয়েছেন। তো এই মুহূর্তে ঢাকার সিজিএম আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরিমণির আত্মসমর্পণের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিয়াম। দেখছেন, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে তা জানায়নি ডিবি। এনামুর রহমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর একে একে গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। প্রায় 5 মাস ধরে বিচারক নেই বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এতে বিপাকে পড়েছেন বিচার প্রার্থীরা। বাড়ছে মামলার জট। দ্রুত বিচারক পদায়নের দাবি সংশ্লিষ্টদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
বরগুনার আমতলী এবং তালতলী উপজেলার ফৌজদারি মামলার কার্যক্রম পরিচালিত হয় আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আমতলী এবং তালতলী থানায় গ্রেফতারকৃত আসামিদেরও এই আদালতে হাজির করা হয়। আদালতটিতে প্রায় 14,000 মামলা বিচারাধীন। কিন্তু গত প্রায় 5 মাস ধরে এ আদালতের একমাত্র বিচারকের পদটি শূন্য। এ কারণে প্রতিদিনই মামলার জন্য দূর দূরান্ত থেকে আদালতে এসে ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। রিমান্ড শুনানি কিংবা পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামিদের আদালতে হাজির করতে নিয়ে যেতে হচ্ছে বরগুনায়। এতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে মামলার জট। 2-3 দিন আসা হয়, কিন্তু কোর্ট চলে না, ছাড়ে নাই, এবং যাদের কাছে কাগজপত্র আছে তারাও নাই। কোর্ট খোলে না, আমাদের গাড়ি ভাড়া আইতে যাইতে কত কষ্ট না। আমাদের বরগুনা গিয়ে তারপর কোর্ট করতে হয়, এখানে বিচারক না থাকায়। তো এতে আমাদের আসলে বিচার ব্যবস্থা খুবই সমস্যা হয়। জেলা পাবলিক প্রসিকিউটর জানান, আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক পদায়নের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। এই বিষয়টা আমরা ইতিপূর্বে আমি ল মিনিস্ট্রিতে কথা বলছি, তারা আশ্বস্ত করছে যে খুব রিসেন্টলি আমাদের একজন বিচারক এখানে প্রদান করবে। সবশেষ গত বছরের 12 সেপ্টেম্বর এ আদালতে বিচার কাজ হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। EDF Aluminium, redefine possibilities. দাবি আদায়ে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। চন্দ্রিমা, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। এইখানে কিন্তু সকাল থেকেই অবস্থান নিয়েছেন মাদ্রাসার শিক্ষকেরা এবং তারা তাদের অবস্থান কর্মসূচি কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছে। তারা গতকালও এখানে ছিলেন, যেটা আমাদের জানাচ্ছিলেন। একই সাথে তাদের দাবি যে ইবতেদায়ী যারা শিক্ষক আছেন তাদেরকে জাতীয়করণ করতে হবে, যেইভাবে প্রাইমারি শিক্ষকদের সুযোগ সুবিধা বা বেতন কাঠামো করা হয়েছে। তাদের দাবিটা আমাদের জানাচ্ছিলেন যে তাদেরকে এই ধরনের কোনো বেতন ভাতা দেয়া হয় না বা তাদেরকে সরকারিকরণ করা হয়নি। এরই সূত্র ধরে কিন্তু তারা আজ কিন্তু সকাল থেকেই এই যে চারুকলা অনুষদের সামনে অবস্থান করছেন এবং আমরা দেখাতে চাই যে এখানে কিন্তু বেশ বিপুল সংখ্যক শিক্ষক এখানে এসে তারা অবস্থান করছেন এবং সকাল থেকে তারা দাবি দাওয়া জানিয়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি বা তাদের এই ন্যায্য দাবির স্বীকৃতি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। একই সাথে তারা বলছিলেন যে বৈষম্যহীন রাষ্ট্রে কিন্তু তাদের সাথে দীর্ঘদিন ধরে বৈষম্য হয়ে আসছে এবং একই সাথে যেই শিক্ষা পদ্ধতি যে কাঠামো সেগুলো কিন্তু প্রাইমারি এবং ইবতেদায়ী দুটোরই একই রকম তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং সেই সূত্র ধরেই কিন্তু তারা বলছিলেন যে তাদেরকে সরকারিকরণের মাধ্যমে তাদের বেতন ভাতা নিশ্চিত করা। এবং আমরা দেখেছি তারা কিন্তু গতকালও এখানে অবস্থান করেছিলেন এবং তারা কিন্তু বেশ সকাল থেকে আজও কিন্তু এখানে অবস্থান করছেন এবং চারুকলা অনুষদের সামনে ঠিক তারা ব্যারিকেড দিয়ে তাদের অবস্থান কর্মসূচি জানান দিচ্ছে এবং তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া না হবে তারা কিন্তু এই সড়ক থেকে যাবেন না। এই ছিল আমার কাছে চারুকলা অনুষদ থেকে সর্বশেষ। নির্মাণাধীন মসজিদের মিনার নকশা পরিবর্তন করে রূপ দেওয়া হয় টাওয়ারে, এমনকি নামকরণও করা হয় তৎকালীন সংসদ সদস্যের নামে। সরকার পতনের পর তুমুল সমালোচনার জন্ম দেয় ভোলার জ্যাকব টাওয়ার। বিভাগীয় কমিশনার বলছেন, নির্মাণ ব্যয়ের কোনো হিসাব না থাকার পাশাপাশি মসজিদকে টাওয়ারের আয়ের 25% দেওয়ার কথা থাকলেও তাও হয়নি। এ নিয়ে সব ধরনের তথ্য প্রকাশের দাবি এলাকাবাসীর। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 2018 সালের 24 জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে ভোলার চরফেশনে জ্যাকব টাওয়ারের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে ভোলার সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল এটি।
2013 সালে উপজেলার সবচেয়ে বড় খাসমহল জামে মসজিদের একটি মিনার নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণের অর্থ দেওয়ার কথা ছিল সৌদি সরকার ও জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন মসজিদের মিনারের পরিবর্তে আগের বরাদ্দের পাশাপাশি পৌরসভার তহবিল থেকে আরো 20 কোটি টাকা খরচ করে নির্মাণ করেন 225 ফুট উচ্চতার টাওয়ারটি। নামকরণ করেন নিজের নামে জ্যাকব টাওয়ার। রাষ্ট্রের টাকা অপচয় করে তার নামে করছে এই টাওয়ারটা আমরা মনে করি চরপেশন টাওয়ার নামকরণ করলে অনেক ভালো হবে। মসজিদের টাওয়ার, এখানে মসজিদে ব্যয় করবে, মসজিদ যা করবে তাই মসজিদের। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক নাম পরিবর্তন করে চরপেশন টাওয়ার করার সিদ্ধান্ত নেয়। তবে আয় ব্যয়ের কোনো তথ্য দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। টাওয়ারের পরিচালনা আগে যে স্টাইলে হয়েছে এখনো একই স্টাইলে টাওয়ার পরিচালিত হচ্ছে। বিভাগীয় কমিশনার বলছেন মসজিদকে টাওয়ারের আয়ের 25 ভাগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি, আর নতুন কমিটি করে স্থাপনাটি পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। উভয় জায়গায় ডিসি হলো উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী অফিসার হলো এটার সভাপতি। আমার জানা মতে আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। আলোচিত সমালোচিত এই টাওয়ারটি দেখতে শীত মৌসুমে প্রতিদিন 1000-এর বেশি পর্যটক আসেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন সময় সংবাদ। বরিশালে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি। সরকার পরিবর্তনের পর অভিযানের শিথিলতায় অবৈধ ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে বিচারিক ক্ষমতা না থাকা আর লোকবল সংকটের অনিয়ম ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 100 গজের মধ্যেই প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের বড় সাইনবোর্ড। রোগীর ছদ্মবেশে গেলে সব ধরনের পরীক্ষা দ্রুতই হয় বলে জানানো হয়। তবে সময় সংবাদের ক্যামেরা দেখার পরপরই ভোল পাল্টে সত্যটি জানানো হয় টেকনোলজিস্ট এলে করা হবে পরীক্ষা। স্বাস্থ্য বিভাগের তালিকায় এ ল্যাব পূর্ণাঙ্গ অনুমোদিত নয়। ল্যাবের কর্মচারীদের দাবি তারা এসব বিষয়ে জানেন না। এ সময় পাওয়া যায়নি মালিক পক্ষের কাউকে। এর পাশেই মেডিয়েট ডায়াগনস্টিক ল্যাব, এখানেও চলে সব ধরনের রোগের স্বাস্থ্য পরীক্ষা। পাশেই মনোয়ারা এবং লাইফ কেয়ার ল্যাব। সরকারের পূর্ণাঙ্গ বৈধ তালিকায় এসব ল্যাবের নামও পাওয়া যায়নি। রোগীদের অভিযোগ কতিপয় ডাক্তারের সঙ্গে ল্যাব মালিকদের কমিশন বাণিজ্য জমজমাট। রোগীদের চিকিৎসা নয়, অর্থ হাতিয়ে নেয়াই উদ্দেশ্য। ডাক্তারের কাছে রোগী গেলে পরে এরা টেস্ট দেয়, আর এই টেস্টগুলো এক শ্রেণীর দালাল আছে ওই ল্যাবগুলোতেই পাঠায়। উপজেলা স্বাস্থ্য কর্মচারী ডাক্তার মেডিকেলে চিকিৎসা না করিয়া চিকিৎসাটা তারা বিকালে এবং সকালে বসে হইল এই ল্যাবে। কেবল বানারীপাড়া নয়, বরিশালের 10টি উপজেলাতেই একই চিত্র। অভিযোগ উঠেছে একটি চক্র অনুমোদন না নিয়ে চিকিৎসার নামে ডায়াগনস্টিক ল্যাব খুলে স্বাস্থ্য পরীক্ষার নামে হাতিয়ে নিচ্ছে মানুষের অর্থ। কোথা থেকে অনুমোদন নিয়েছেন? এটা তো ওস্তাদরা জানবে। কোথায় অনুমোদনের কাগজ? কাগজপত্র সেগুলো তো মালিক পক্ষের কাছে। সিভিল সার্জন বলছেন লাইসেন্স নবায়ন না করে অনেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিচারিক ক্ষমতা না থাকা আর লোকবল সংকটে অনিয়ম ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। কিছু প্রতিষ্ঠান আছে 3 বছর হয়ে গিয়েছে এখনো লাইসেন্স নবায়ন করেনি। জনবল সংকটের কারণে সবার পর্যন্ত আমরা পৌঁছতে পারি না। বরিশালে মোট ডায়াগনস্টিক প্যাথোলজি ল্যাব ও হাসপাতাল আছে 163টি। এর মধ্যে 79টিরই লাইসেন্স নবায়ন নেই। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। রংপুরের বিপক্ষে অবিশ্বাস্য ম্যাচ জয়ের রোমাঞ্চকে সঙ্গী করেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আবারও মাঠে নামছে দুর্বার রাজশাহী, যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সিলেট স্ট্রাইকার্স। পেমেন্ট ইস্যু পাশ কাটিয়ে রূপকথাকে সত্যি করেই রংপুরের বিপক্ষে জয় বর্তি স্বস্তি দিচ্ছে রাজশাহীকে। এ ম্যাচেও বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে আছে শঙ্কা। পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটির জন্য বড় মাথা ব্যথা তাদের ব্যাটিং লাইন আপ। সন্ধ্যার ম্যাচ বলেই ডিউ রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। রাজশাহী অধিনায়ক তাসকিন বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে দলকে। উঠছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।